After all, Allah has given many things. Without shukriya to Allah, we can't do anything. And if we maintain Islam, we will be peace in worldly life and the spiritual life. Of course, Alhamdulillah. your speech is right. Yeah. Today, our basic first class, I start my class opening my skin. Are you wash my skin, everybody? Yes, Yes, sir. watching. Yes, sir. Okay. Uh, this is our first class of basic from রূপান্তরিত আইটি। এখন আমি আপনাদের আজকের যে ক্লাসটা নিব একটু ভালো করে খেয়াল করতে হবে আপনাকে। আমি জাস্ট, আপনি ধরুন আপনি ইংরেজি শিখছেন না, আপনি জাস্ট একটা মেকানিজম শিখছেন, যে মেকানিজমের উপর নির্ভর করে আপনি একটা অন্য উচ্চতায় যাত্রা করতে যাচ্ছেন। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় আমার মনে হয়েছে, এই যে আমি এখানে একটা বাক্যের গঠন লিখেছি, আপনারা একটু খেয়াল করবেন যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন এবং কমপ্লিমেন্ট। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি একটা বাক্যের মাধ্যমে দুনিয়ার সকল ইংরেজি ফরম্যাটে পড়ে যাবে, একই ফরম্যাটে পড়বে। আপনি যদি আজকের এবং আগামী 2টা ক্লাস আপনি রপ্ত করতে পারেন, আপনি কন্ট্রোল করতে পারেন, তো সেই হিসাবে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে। এই আজকের ক্লাসটা বুঝলে পরের 2টা ক্লাসও বুঝতে পারবেন, এবং আমি বিশ্বাস করি আপনি বুঝবেন, এবং আপনারা ইংরেজিতে আমার ঠিক 3টা ক্লাসের পরে 4th ক্লাস থেকে আমি কোনো বাংলা কোশ্চেন এবং আপনি ইংরেজিতে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনি খেয়াল করুন যে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন এন্ড কমপ্লিমেন্ট, এখানে সাবজেক্টের নিচে আমি N/P এবং অবজেক্টের নিচে N/P এবং N/P এর পারসন, তার নিচে কেস। আমি এই সাবজেক্টকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডেকে থাকি, অর্থাৎ যেটা সাবজেক্ট সেটাই নাউন প্রোনাউন, নাউনতে মানে এনতে নাউন, পিতে প্রোনাউন, এনতে নাউন, পিতে প্রোনাউন, তাহলে যেটা সাবজেক্ট সেটার নামই নাউন প্রোনাউন, সেটার নামই পারসন, সেটার নামই কেস। ঠিক সাবজেক্ট যেহেতু নাউন প্রোনাউন হয়, সাবজেক্ট যেহেতু পারসন হয়, সাবজেক্ট যেহেতু কেস হয়, ঠিক অবজেক্টও তাই, কিন্তু 2টা রূপ মাত্র। যেমন আপনারা খেয়াল করুন, আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আইটা হলো সাবজেক্ট। আবার হি গেভ মি এ পেন, এখানে খেয়াল করেন এই যে মিটা,
মিটা হলো অবজেক্ট, আই থেকেই কিন্তু মি হয়েছে। কিভাবে হয়েছে আমি দেখাবো, আমাদের সেটা হলো পরবর্তী ক্লাসে। কিন্তু আজকে আপনি এটা উপলব্ধি করুন, এবং আপনি কিন্তু এটাকে ইংরেজি ধরার দরকার নাই। ইংরেজি ধরলেই তো এটা কঠিন হয়ে যাবে আমাদের। এটা ইংরেজি নয়, আমি জাস্ট একটা মেকানিজম দেখাচ্ছি আপনাদের, একটা সূত্র দেখাচ্ছি। এবং এই আমরা সারা জীবনে যত ইংরেজি ব্যবহার করে থাকি, সারা জীবনের ইংরেজি ব্যবহার করতে করতে আমরা ব্যবহার করি, বাক্য ব্যবহার করি, যেটাকে সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্সে একটা সাবজেক্ট লাগে, একটা লাগে, একটা অবজেক্ট লাগে, এবং অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য একটা এক্সটেনশন লাগে, এবং আরো সুন্দর সাবলীল করার জন্য কমপ্লিমেন্ট লাগে। তো আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই বিষয়টা জানবো, যেটা আমরা গত ক্লাসে আলোচনাও করেছিলাম। একটু খেয়াল করুন, এই যে এক্সাম্পলে 1, মাদার কুকস রাইস, মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে। এখানে এই তিনটা শব্দের মধ্যে একটা রয়েছে সাবজেক্ট, একটা রয়েছে সাবজেক্ট, একটা রয়েছে ভার্ব, আর একটা রয়েছে অবজেক্ট। এখন সাবজেক্ট কি, অবজেক্ট কি, আর ভার্ব কি, আমি গত ক্লাসে বলেছিলাম, আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ভার্বের বাংলা হলো ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আর প্রত্যেকটা বাক্যতেই একটা ভার্ব থাকবে, আর এই ভার্বটা যে সম্পন্ন করে সে হলো সাবজেক্ট। ভার্ব যে সম্পন্ন করে সে হলো সাবজেক্ট, আর যার মাধ্যমে করে সেটা হলো অবজেক্ট। যার মাধ্যমে করে সেটা হলো অবজেক্ট। খেয়াল করুন, কুকস রান্না করে। এখন এটাকে যদি আমি কোশ্চেন করি, কে করে, একটা উত্তর চলে আসে, মা করে। তাহলে এই রান্না কাজটা কে করছে, মা করছে। এবার প্রশ্ন হলো কি রান্না করছে, যার মাধ্যমে করে সেটা অবজেক্ট। এবার দেখেন, সে মূলত ভাত রান্না করছে, ভাতের মাধ্যমে অর্থাৎ চালের মাধ্যমে রান্না কাজটা সম্পন্ন হচ্ছে। যে করে সে সাবজেক্ট, যা করে তা ভার্ব, যার সাহায্যে করে সেটা হলো অবজেক্ট। এবার আমি যদি আরেকটা উদাহরণ দেই, যে দে বাথ ইন দ্য রিভার, দে বাথ ইন দ্য রিভার, বাথ মানে গোসল করা, রিভার মানে নদী, মানে তারা। এখানে কাজটা হলো গোসল করা, তাহলে বাথ হলো ভার্ব, গোসল করে, কারা করে, দে। দে এখন কোথায় করে, নদীতে করে, নদী ছাড়া গোসল হতো না, সাহায্য করে সেটা অবজেক্ট, যার সাহায্য সেটা অবজেক্ট, সে সাবজেক্ট, আর যা করে তা ভার্ব। এই তিনটা শব্দ আপনি বুঝেছেন কি না, একটু কথা বলুন। জি স্যার, বুঝতে পারছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস, শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব পেলাম। এরপরে আসেন এক্সটেনশন। এক্সটেনশনটা কি, আপনারা একটু 2 নাম্বার উদাহরণটা খেয়াল করেন। দ্য ফার্মার্স কাট পেডি, এই পর্যন্ত যদি আমি একটা বাক্য রেখে দেই, দেখেন অর্থটা ক্লিয়ার করেছে। বাক্যটা কি, 2 বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে। এখানে আপনি খেয়াল করেন, প্রথম বাক্যে যেমন বলতেছে মা ভাত রান্না করে, আপনার বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে এটা কি হয়েছে, মনের ভাব প্রকাশ করেছে, এটা আপনি বুঝতে পেরেছেন, এবং এই জন্য এটা বাক্য। ঠিক অনুরূপ, দ্য ফার্মার্স কাট পেডি,
কৃষকেরা ধান কাটে। দেখেন এইটুকুর মাধ্যমেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনার মনের ভাব প্রকাশ পেয়েছে, তাই কিনা একটু কথা বলুন। Yes, sir. আচ্ছা, এখানে ইন দ্য ফিল্ড, এবার যদি আমি বাক্যটা এই পর্যন্ত রাখি, দেখেন প্রথম যে বাক্যের অংশটা, দ্য ফার্মার্স কাট পেডি, আপনারা একটু কথা মানে ইয়েস নো বলার পরে আবার সাথে সাথে মিউট হয়ে যাবে, তাহলে রেকর্ডিং এর ইয়াটা ভালো হবে, ব্যাকগ্রাউন্ডটা ভালো হবে। খেয়াল করুন, দ্য ফার্মার্স কাট পেডি, এটা যেমন একটা বাক্য অর্থ প্রকাশ করেছে এবং এটা একটা বাক্য। যখন বললাম দ্য ফার্মার্স কাট পেডি ইন দ্য ফিল্ড, কৃষকেরা মাঠে ধান কাটে, তখন বাক্যটা কিন্তু আরো সুন্দর হয়ে গেল, আরো একটা অতিরিক্ত তথ্য দিয়ে গেল যে ইন দ্য ফিল্ড, মূলত দ্য ফিল্ড হলো এখানে এক্সটেনশন, দ্য ফিল্ড হলো এখানে এক্সটেনশন। এবার যদি বলি ইন দ্য মর্নিং, দ্য ফার্মার্স কাট পেডি ইন দ্য ফিল্ড, এটুকুই তো একটা বাক্য হয়ে গেছে, কিন্তু আরেকটু অতিরিক্ত তথ্য দেওয়া হলো ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, কৃষকেরা মাঠে ধান কাটে সকালে, অথবা কৃষকেরা সকালে মাঠে ধান কাটে। দেখেন যখন আমি পুরো বাক্যটা অর্থ করছি তখন বাক্যটা সুন্দর প্রাঞ্জল হয়েছে, কিন্তু প্রথম যখন আমি বলছি দ্য ফার্মার্স কাট প্যাডি, কৃষক ধান কাটে, এটা বাক্যের অর্থ হয়েছে এবং এটা একটা বাক্য। যখন আমি বললাম ইন দ্য ফিল্ড, মাঠে ধান কাটে, তখন একটা অতিরিক্ত তথ্য দিল, বাক্যটা আরেকটু সুন্দর হলো। যখন বললাম সকালে ধান কাটে বা দুপুরে কাটে বা বিকালে কাটে বা সারা দিন কাটে, ইন দ্য ডে, সারা দিন কাটে, তখন বাক্যটা আরেকটু অতিরিক্ত তথ্য দিল। যখন অতিরিক্ত তথ্য দিল সেটা হলো এক্সটেনশন, যখন আরো একটু অতিরিক্ত তথ্য দিল সেটা হলো কমপ্লিমেন্ট। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, কারণ আমরা যখন কথা বলবো, কথা বলতে গিয়ে শুধু কথা বললেই তো হবে না, ইংরেজিতে পরিপূর্ণ হওয়ার জন্য পারদর্শী হয়ে উঠবে। এক নাম্বার হলো রিডিং, 2 নাম্বার হলো লিসেনিং, 3 নাম্বার হলো রাইটিং, আর 4 নাম্বার হলো স্পিকিং। ইংরেজির 4টা স্কিল, এই 4টা স্কিলের অর্জন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ধরেন বলতে পারেন দেয়ার আর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড, ইন আওয়ার কান্ট্রি, হু স্পিক ইংলিশ অলওয়েজ, বাট সামটাইমস দে কান্ট দ্য আদার্স পিপল স্পেস, তারাই কিন্তু কথা বলতে আটকায় যাচ্ছে। আমি আপনাকে কি কোশ্চেন করেছি, আপনি যদি না বুঝেন, আর আমি আপনাকে কি কোশ্চেন করেছি, আপনি আমাকে কি কোশ্চেন করেছেন সেটা যদি আমি না বুঝি, তাহলে আমি উত্তর দিতে পারবো না। তাইলে একটা মানুষ যখন ধরেন একটা সিচুয়েশন নিয়ে কথা বলতেছে, সেই সিচুয়েশনটাকে, যেমন বাংলায় আপনি অতিরিক্ত তথ্য প্রদান করছেন, অতিরিক্ত কথা বলছেন, যেটা ভাষাটাকে সুন্দর করছেন, প্রাঞ্জল করছেন, ঠিক ইংরেজি তাই বা একই ব্যাপার। ইংরেজি যখন আপনি সুন্দরভাবে কথা বলতে যাবেন তখন আপনার দরকার হবে এক্সটেনশন, কমপ্লিমেন্ট। আমি আপনাদের গ্রামার দিয়ে ইংরেজি শেখাবো না, কিন্তু আপনাকে সুন্দরভাবে জানার জন্য আপনার এইটুকু জিনিস, যেটা আমি 3টা ক্লাসে করাচ্ছি, এবং এই যে বিষয়টা মানে এক্সটেনশন, কমপ্লিমেন্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 5টা বিষয়, এবং এই 5টা বিষয়ের সাথে আপনি আমার 3টা ক্লাস পরে আপনি মিলিয়ে নেবেন। আপনি দুনিয়াতে যত কথা বলছেন, এই দুনিয়াতে বা আপনার প্রাত্যহিক জীবনে, আপনার অফিস আদালতে সার্কেলের সাথে বা কলিগের সাথে যত কথা বলছেন, এখানে যে আমি 4টা শব্দ, মানে 4টা শব্দ লিখেছি একটা বাক্যের মধ্যে, এবং নিচে এই যে নাউন, প্রোনাউন, পারসন, কেস বলেছি, এর বাইরে আপনি দুনিয়াতে আর কোনো কথা বলবেন না কেউ। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি আমেরিকাতে যান, আমেরিকাতে কি অশিক্ষিত লোক নাই? আছে, সেও তো ইংরেজিতে কথা বলছে।
সেও তো ইংরেজিতে কথা বলছে। আমার দেশে কি অশিক্ষিত নাই? অ্যাভেলেবেল অশিক্ষিত, তারা তো বাংলা বলছে। একজন বিদেশি এসে যদি বলে যে এরা অশিক্ষিত তাও বাংলা বলছে, আর আমি আমেরিকাতে গিয়ে যদি বলি যে এরা অশিক্ষিত তাও ইংরেজি বলছে, এটা ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজ, আপনি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। সুতরাং এখানে গ্রামার দরকার নাই। কিন্তু আমি একজন ইংরেজি শিক্ষক হিসাবে আপনাকে কথা শেখাবো, কিন্তু আপনি শুধু কথা বলতে পারবেন কিন্তু অন্যের কথা বুঝবেন না, আপনি লিখতে পারবেন না, আপনি পড়তে পারবেন না, তাহলে আপনার ইংরেজির পরিপূর্ণতা কোনোদিনই আসবে না। এই কথাগুলো আমার নয়, ইংরেজি বিশেষজ্ঞ, ইংরেজি যারা রিসার্চ করেছে এবং ইংরেজি দেশের মানুষেরা তাদের বইগুলোতে, আমি অক্সফোর্ড গ্রামার বই দেখেছি, আমি এক শিক্ষক হিসাবে আমি এমন কোনো রাইটার নাই যে তার গ্রামার বই আমি দেখিনি বা পড়িনি। সেই হিসেবে প্রত্যেকটা জায়গায়, এবং আপনি যদি মনে করেন IELTS করতে যান, এখনো কিন্তু আপনার সময় রয়েছে, আপনার বয়স যেটাই হোক না কেন, আপনি এই স্পোকেন ক্লাসের মাধ্যমে এখানেই শিখে ইনশাআল্লাহ আপনি IELTS করতে পারবেন। IELTS করে আপনাকে বিদেশেই যেতে হবে ব্যাপারটা এরকম নয়, আপনাকে বিদেশে যেতে হবে না, কিন্তু আপনি দেশের মধ্যেই ভালো একটা ক্যারিয়ার করার জন্য আপনার ইংরেজি জানার দরকার আছে। সেই হিসাবে ইংরেজি যখন আপনি বলতে পারবেন, অটোমেটিক্যালি আপনার একটা আরো আশাটা আপনার হবে, বেড়ে যাবে। আপনি কি করবেন তখন? IELTS, যেহেতু আপনি একবার শেখার রাস্তায় চলে আসছেন, দেখেন ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে ইংরেজি শিখতেছেন, ইংরেজি শিখতে গিয়ে IELTS হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাপোর্ট করব, রূপান্তরিত আইটি আপনাদের সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তো সেই হিসাবে এই ক্লাসটা আপনাকে বুঝতে হবে। তো এখন আমার প্রশ্ন হলো, এক্সটেনশন এবং কমপ্লিমেন্টের কাজ কি, এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা? Yes, sir. স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, Sir. এবার আসুন, এই যে প্রোনাউন, এই যে N/P, এই নাউন প্রোনাউনটা কি আপনারা জানেন? আমি জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি। নাউন হলো নাম, যার বাংলা হলো বিশেষ্য। বিশেষ্য হলো এ নেম ইজ এনিথিং ইজ নাউন। কোনো কিছুর নামকেই নাউন বলে। আপনি একটু খেয়াল করেন, আপনি যেদিকে তাকান যা কিছু দেখতে পান সব কিছুই নাউন। আপনি যেখানে বসে আছেন আপনি খেয়াল করেন, আপনার এই স্ক্রিন ছাড়া আপনি অন্যদিকে তাকান, দেখেন হাজার যা কিছু আছে, যা দেখতে পাচ্ছেন এর সব কিছুই নাম আছে। আপনি একটা উদাহরণ দিতে পারবেন না, আপনি দেখছেন কিন্তু তার নাম নাই। তাহলে দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই সবগুলো হলো নাউন, সবগুলো হলো নাউন। আর মজার ব্যাপার হলো, এই নাউনের পরিবর্তে যা বসে তা হলো প্রোনাউন, তা হলো প্রোনাউন। আমি একটু লিখবো আপনাদের, যদি একটু ক্লাসটা হয়ে যাবে তবু আমি লিখবো আপনাদের, যেমন হি, আমি পরে কেটে দিয়ে অন্যভাবে তৈরি করে দিব আপনাদের। আপনি খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, এখানে আমি 7টা শব্দ লিখেছি, 7টা শব্দ লিখেছি, এর বাইরে এইগুলোই প্রোনাউন। তাহলে দুনিয়াতে যা কিছু আছে, মানুষের নাম, প্রাণীর নাম, পদার্থের নাম, বস্তুর নাম, যা কিছু আছে সব কিছুই হলো নাউন। আর নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে সেগুলো হলো প্রোনাউন। এখন
প্রোনাউন কেন ব্যবহার করা হয়? আপনি একটা উদাহরণ দিই, রাজু ইজ আ স্টুডেন্ট, রাজু ইজ গোয়িং টু স্কুল, রাজু রিডস রেগুলারলি। আমি এখানে দেখেন 3টা সেন্টেন্স বলেছি। রাজু একজন ভালো ছেলে, রাজু স্কুলে যায় এবং রাজু পড়ালেখা করে। এখানে 3টা সেন্টেন্স বলেছি, 3টা শব্দেই রাজু ব্যবহার করেছে। কিন্তু ব্যাকরণ বলছে, বাংলা এবং ইংরেজি দুটোটাতেই বলছে, একটা বাক্য হওয়ার জন্য 3টা শর্ত: আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। যখন আপনি একই শব্দ এই রাজু বারবার ব্যবহার করছেন, তখন এই বাক্যগুলোর যোগ্যতা হারাচ্ছে। আমি যদি বলি রাজু ইজ আ গুড বয়, হি ইজ গোয়িং টু স্কুল, হি রিডস এ বুক রেগুলারলি। এবার দেখেন তো, প্রথম বাক্যে আমি রাজু ব্যবহার করেছি, পরের বাক্যে হি ব্যবহার করেছি। এই হিটা বসলো ওই রাজুর পরিবর্তে, হি হলো রাজু। ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন যে কেন প্রোনাউন ব্যবহার হয়? Yes, sir. আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা সারা জীবনে অনেক কিছু লিখি, অনেক কিছু বলি। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম 8টা সাবজেক্ট। এবার আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। নেম, নেম বলতে বাক্য অনুযায়ী যে নামটা বসবে, যেমন টাইগার ইজ আ ফেরোসিয়াস অ্যানিমাল। টাইগার অর্থাৎ বাঘ হিংস্র প্রাণী। এই বাক্যের সাবজেক্ট কি? টাইগার। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। এই বাক্যের সাবজেক্ট কি? ম্যান ইজ আ নেম, টাইগার ইজ আ নেম, রাজু ইজ আ গুড স্টুডেন্ট। এই বাক্যের সাবজেক্ট কি? রাজু, রাজু ইজ আ নেম। কাউ, দ্য কাউ গিভস আস মিল্ক। গরু আমাদেরকে দুধ দেয়। দ্য কাউ ইজ আ নেম, ইজ আ নাউন। এরকম আমরা এই বাক্যে দুনিয়াতে যা কিছু দেখি, ওই শব্দগুলো যখন ব্যবহার করি, আমি নেম বলতে একটা শব্দ ব্যবহার করেছি মাত্র, একটা উদাহরণ দিয়েছি মাত্র। তাইলে এই ক্ষেত্রে যখন বাক্যে সাবজেক্ট হিসাবে কোনো কিছুর নাম, কোনো মানুষের নাম, কোনো প্রাণীর নাম, এখন মনে করেন আমি রাজু ব্যবহার করেছি, এখানে দুনিয়াতে 700 কোটি মানুষ আছে, 700 কোটির আলাদা আলাদা নাম রয়েছে, তাহলে 700 কোটির আলাদা আলাদা নামই নাউন। তাহলে নাউন, আমরা নাউন, রাজু যেমন একটা নাম, করিমও একটা নাম, রহিমও একটা নাম, নাম ইজ এ নাম। তাহলে নেম বলতে একটাই বুঝাইছি আমি। এবার আসুন, এই যে বাকি হি, সি, দে, ইট, ইউ, আই, ইউ, এই কয়েকটা হলো মূলত প্রোনাউন হিসাবে, সাবজেক্ট হিসাবে বসে। আর নেম হলো একটা, এর বাইরে কোনো সাবজেক্ট বসে না। তাহলে প্রোনাউন কিভাবে বসে, সেটা কেন বসে সেটা জানলাম। এবার কোন শব্দটা, এই যে 7টা শব্দ, কার পরিবর্তে কোনটা বসবে সেটা একটু খেয়াল করুন। কোনো ছেলে মানুষের নামের পরিবর্তে হি বসে, কোনো মেয়ে মানুষের পরিবর্তে সি বসে, কয়েকজন ছেলে মানুষ অথবা কয়েকজন মেয়ে মানুষ, অথবা সকল মেয়ে মানুষ, সকল পুরুষ মানুষ, অথবা সকল মানুষকে এর পরিবর্তে দে বসে। যেমন আমি যদি বলি রহিম, করিম, রাজু, বাদল, রেজা আর প্লেইং ফুটবল, তাহলে দেখেন বাক্যটা কত বিশৃঙ্খল একটা বাক্য হয়েছে। আমি যদি বলি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলছে, এই ক্ষেত্রে কিন্তু এই যে রাজু, করিম, বাদল, রেজা সবাইকে বুঝাচ্ছে, সবার পরিবর্তে দে বসছে। অর্থাৎ একের অধিক যখন কোনো পুরুষ মানুষ, একের অধিক যদি কোনো মেয়ে মানুষ, অথবা সকল মেয়ে মানুষ, সকল পুরুষ মানুষ, অথবা সকল পুরুষ মানুষ, সকল মেয়ে মানুষ, সবাইকে একত্রে বুঝাইতে দে বসে। তাহলে
কোনো একটা ছেলের পরিবর্তে হি, কোনো একটা মেয়ের পরিবর্তে সি, সকল ছেলের সকল মেয়ের পরিবর্তে দে। এবার ইট, আপনি যা কিছু দেখছেন মানুষ নয় এমন কোনো কিছু সাবজেক্ট হিসেবে বসতে গেলে ইট ব্যবহার হয়। প্রথমে নাউন, এখন যেমন মনে করেন দ্য কাউ গিভস আস মিল্ক, আমি আগেই সেন্টেন্সটা বলেছিলাম, গরু আমাদের দুধ দেয়। ইট ইজ আ ইউজফুল অ্যানিমাল, ইহা হয় উপকারী প্রাণী। তাহলে ইটটা কাকে ধরলো? ওই গরুকে ধরেছে। তাহলে প্রাণী, এই যে মানে অর্থাৎ বস্তু, প্রাণী, ইতর প্রাণী বা মানে যে কোনো কিছু, মানুষ বাদে যে কোনো কিছুর পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট বসে। ইভেন বেবির পরিবর্তে, অর্থাৎ এক কথা বলবো যারা কথা বলতে পারে না তাদের পরিবর্তে ইট ব্যবহার হয়। আপনারা শুধু সংজ্ঞাগুলো জেনে রাখেন, এগুলো আমরা কথা বলার সময় এগুলো প্র্যাকটিক্যালি চলে আসবে। কিন্তু এইগুলো জানা না থাকলে কোনটা কোথায় বসবে এটা আপনি স্থির করতে পারবেন না। এই জন্যই কিন্তু আমার এই আগামী 3টা ক্লাসে এই আলোচনাগুলো চলছে বা চলবে। তাহলে ইটটা হলো, এটাকে বলা হয় প্রোনাউন, তবে এটার নাম রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ প্রোনাউন এগুলো নিয়ে আমি আলোচনা করব না, শুধু ইটটা কোথায় বসে এই বিষয়টা আপনারা বুঝছেন কিনা। অর্থাৎ যারা কথা বলতে পারে না, ইভেন বেবি, যেমন দ্য বেবি ইজ ক্রাইং, ইট নিডস মিল্ক, শিশুটা কাঁদছে, এর দুধ প্রয়োজন। এর বলতে ওই আইটি ইট, কারণ শিশু কথা বলতে পারে না। আবার যদি বলি দ্য বয়, দ্য বয়েজ আর প্লেয়িং, এটার পরিবর্তে কিন্তু বয়েজদের পরিবর্তে কিন্তু আবার দে বসবে। আবার শিশু, অর্থাৎ যে সকল শিশুরা বেবি বুঝায় যাদের কথা বলতে পারে না যারা, তাদের পরিবর্তে ইট বসবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই 7টা প্রোনাউনই দুনিয়াতে যত নাউন আছে এর পরিবর্তে বসবে। কিভাবে বসবে এটা হলো আমাদের কথা বলবো যখন, এবং নেক্সট ক্লাস আমি এক্সাম্পল দিয়ে দিয়ে আমি এক্সাম্পল, প্রচুর পরিমাণের এক্সাম্পল তৈরি করে রাখবো ইনশাআল্লাহ, যেতে প্রত্যেকটা শব্দের জন্য আলাদা আলাদা এক্সাম্পল দেওয়া হবে। এবার আই বসে। এখন আমি কি বলবো যে সৈকত ক্লাস নিচ্ছে, নাকি বলবো আমি ক্লাস নিচ্ছি? বলেন তো একটু আপনারা। আমি ক্লাস নিচ্ছি, তাহলে পার্সোনাল প্রোনাউন এটা, অর্থাৎ আমার নিজের পরিবর্তে আই বসে, আপনার পরিবর্তে অথবা তোমার পরিবর্তে অথবা তোর পরিবর্তে ইউ বসে। অর্থাৎ এই যে সৈকত মানে আমি, মানে আমার নিজের নামের পরিবর্তে বসলো কি আই। আপনি মানে রাজুর এই ক্ষেত্রে আপনার পরিবর্তে, আপনার নামের পরিবর্তে বসলো ইউ। আর এই যে অন্য কোন নাম রহিম করিম, এর পরিবর্তে বসে হি। রহিমা করিমার পরিবর্তে বসে সি। আর সকলের পরিবর্তে একত্রে বুঝাইতে দে। আমি ভুলে ইউটা 2বার লিখে ফেলেছি। তো যাই হোক, আমার যেটা আলোচনার বিষয়, যে এই যে এখানে যে 8টা শব্দ, এই 8টা শব্দর বাহিরে এখানে একটা ইউ হয়ে যাবে উই। একটু ভুল লিখে, উই। আর এই উইটা কোথায় বসবে? যখন আমি, আপনি, আরো কয়েকজন, আমরা কখন হয় আমি, তুমি ও সে, আমি, তুমি ও সে। অর্থাৎ আমি থাকবো, আমি হলো ফার্স্ট পারসন, তুমি হলো সেকেন্ড পারসন, আর সে হলো থার্ড পারসন। 3টা পারসন মিলে হয় আমরা, আমি, তুমি ও সে। আমরা আমাদের নিজেদের পরিবর্তে, যেমন আপনি খেয়াল করেন উই আর প্লেয়িং, কারা খেলছে? আমরা খেলছি।
আমাদের নিজেদের নামের পরিবর্তে আমি এবং আমার বন্ধুরা অথবা আমি এবং আমার কলিগেরা অথবা আমি এবং আমার সাথে যারা আছে তাদের পরিবর্তে উই বসে। মূলত দুনিয়াতে সকল কিছুরই নাম আছে, তাহলে সকল নামকেই নাউন বলে। আর নাউন আমরা মাত্র একই সময়ে একটা নাম আমরা নাউন ব্যবহার করতে পারি, তারপরেই প্রোনাউন ব্যবহার করতে হয়। আর সেই প্রোনাউন হলো এই 7টা। আর এইগুলোই মূলত বাক্যের হিসাবে ব্যবহার হয়, মানে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। এইগুলোই আবার বাক্যের অবজেক্ট হিসেবে বসে। এটা আমাদের নেক্সট ক্লাস, সেকেন্ড ক্লাস। অর্থাৎ এই যে আমরা এখানে দেখেন আমি লিখেছি কেস, এই কেসটা যদি আপনি ধরতে পারেন, এবং আপনি পারবেন ইনশাআল্লাহ, ভেরি ইজি, যে এইগুলোই আবার অবজেক্ট হিসেবে বসে। কিন্তু এই রকম করে বসে না যে রাজু গিভস হি এ পেন, এরকম হবে না। রাজু গিভস হিম এ পেন, এই হিটাই হিম হয়ে যাবে। কেন হবে, কিভাবে হবে, সেটা হলো আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ কেসের ক্লাসে। তো এখন নাউন এবং প্রোনাউন বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা, যে নাউন কি নাম আর প্রোনাউন কি নামের পরিবর্তে বসে, এবং কোথায় কোথায় বসে, কিভাবে বসে, কেন বসে, পুরোটা আমি কিন্তু আলোচনা করেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার দেখেন, একটু মিউট হন। এখানে আপনারা একটু প্র্যাকটিস করবেন এইভাবে আমার সাথে। আমি যখন কথা বলবো, আর ইংরেজি ক্লাসে কনভারসেশন না হলে কিন্তু ইংরেজি শেখা যাবে না। সুতরাং এই যে আমরা মিউট আনমিউটের ব্যাপারটা একটু খুবই সচেতনতার সাথে হব, যে আমার সাথে আপনাদের ইংরেজিতে কথা বলতে হবে এবং আপনাদের সাথে আমাকে বলতে হবে। সুতরাং আমরা মিউট হব, আনমিউট হব, যখন কথা বলবো সাথে সাথে আনমিউট হয়ে নেব, কথা আমার শেষ সাথে সাথে আমি মিউট হয়ে যাব। কারণ আপনারা এখানে বেশ কয়েকজন আছেন, সবাইকে বলতে হবে। একজন খালি আর কথা তো আর ইয়েস আর নো দিয়ে হবে না, ইয়েস নো দিয়ে হবে না ইংরেজি। আপনাকে ইউ হ্যাভ টু টক উইথ মি অন দ্য গ্রাউন্ড। অ্যান্ড আপনি ওই যে স্যার বলছিলেন যে লজ্জা বিষয়টা বাদ দিতে হবে, লজ্জার কিছু নাই। এখানে আমি আছি আর আপনারা আছেন, আর আমরা সবাই একটা পরিবার হয়ে আছি। সুতরাং এখানে লজ্জার কোনো কিছু নেই। এখানে দেখেন প্রথম বাক্যের প্রথম যে স্ট্রাকচারটা লিখেছি, এই আমরা যদি পার্ট অফ স্পিচের কথা বলি, অর্থাৎ ইংরেজিতে যত শব্দ আছে, ইংরেজি বইয়ে বা যে কোনো বইয়ে বা সারা জীবন যা ব্যবহার করা হয়, আমরা ইংরেজি 8টা শব্দ ব্যবহার করি। ইংরেজি আমরা 8টা শব্দ ব্যবহার করি। একটু খেয়াল করবেন আমার কথাটা। এই 8টা শব্দের মধ্যে যত শব্দ ব্যবহার হয়, হয় নাম হয় অর্থাৎ নাউন হয়, নইলে প্রোনাউন হয়। আমরা নাউন প্রোনাউন জানলাম এবং আমরা ভার্ব জেনেছি, তাহলে নাউন প্রোনাউন ভার্ব। তারপরে হলো অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো আপনাদেরকে আমি কিছুই ইংরেজি পড়াবো না, জাস্ট আমার এই আলোচনাটা হলো টোটাল ইংরেজির বেসিক। আমি পার্ট অফ স্পিচ আপনাদের শেখাতে আসিনি, আমি আপনাদেরকে শেখাবো কথা বলা। এর জন্য যেটা দরকার আপনারা খেয়াল করে দেখেন, আমরা এই একটা বাক্যের মাধ্যমে, আমি আজকে আপনাদের গত ক্লাসেও বলছি, আজও আপনাদেরকে বললাম, আমি এই একটা বাক্যের মাধ্যমে আপনি ইংরেজি শিখবেন এবং আপনার কখনোই একটুও সমস্যা হবে না। এই বাক্যটাকেই আবার প্রশ্ন করা শেখাবো এই একটা বাক্য দিয়েই। কিভাবে প্রশ্ন করবেন, তখন এই যে ভার্ব শব্দটা শুধু সাবজেক্টের আগে চলে যাবে। নেগেটিভ হলে এই ভার্বের সাথে একটা নট বসে যাবে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ হলে, অর্থাৎ আমরা ইংরেজি বলি আর বাংলা বলি, দুনিয়াতে সকল কথা হলো 4 রকমের কথা, 4টা রকম কথা হয়। কেমন একটা বাক্য 4 রকমের ভাবে ব্যবহার হয়, এগুলো আমাদের পরবর্তীতে আসবে আর কি। তো যাই হোক, আমি যে জিনিসটা বুঝাচ্ছি, ইংরেজি সকল শব্দকে 8টা ভাগে ভাগ করা যায়। হয় সেটা নাউন হয়, নইলে প্রোনাউন, নাউন প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন মেইন কথা হলো, আমি যে স্ট্রাকচারটা লিখেছি আপনি খেয়াল করে দেখবেন,
এই যে এক্সটেনশনের নিচেও এন আছে, আবার কমপ্লিমেন্টের নিচেও এন আছে। এই কথাটার অর্থটা কি? অর্থাৎ এক্সটেনশন সব সময় নাউন হয়, আর কমপ্লিমেন্ট সব সময় না, কমপ্লিমেন্টও সব সময় নাউন হয়। তাহলে মজার ব্যাপার হচ্ছে একটা বাক্যে এই 8টা পার্ট অফ স্পিচের মধ্যে 8টা পার্ট অফ স্পিচের মধ্যে 3টা পার্ট অফ স্পিচ ব্যবহার হয়, নাউন, প্রোনাউন, ভার্ব। তাহলে বাকি 5টা পার্ট অফ স্পিচ কোথায় ব্যবহার হয়? এটা বাক্যেই ব্যবহার হয়। কখন হয়? প্রয়োজনে ব্যবহার হয়। একটু নিচের 2 নাম্বার উদাহরণটা দেখেন। দেখেন, দ্য ফার্মার্স হলো সাবজেক্ট, কাঠ হলো অবজেক্ট, পেডি হলো কাঠ হলো ভার্ব, আর পেডি হলো অবজেক্ট, আর এই ফিল্ড হলো, দ্য ফিল্ড হলো এক্সটেনশন। এই ইনটা কি? প্রিপোজিশন। এটা বাক্যের প্রয়োজনে বসছে, ইন দ্য ফিল্ড। তাহলে এই বাক্যে আমরা এই গঠনে কিন্তু আমরা এই ইন কথাটা বলিনি, কিন্তু এই যে আবার আরেকটা ইন, এরকম আপনারা কথা বলার ক্ষেত্রে ইন, অফ, টু, বাই, উইথ, আফটার, হোয়াইল, বিফোর অনেক শব্দ পাবেন, যে শব্দগুলোকে আমরা প্রিপোজিশন বলবো। কিন্তু আমি যদি 8টাই শেখাই, এটা আপনার কাছে বোর হয়ে যাবে, কিন্তু আপনি অটোমেটিক্যালি পারবেন। তাহলে মোট কথা, ইংরেজিতে ব্যবহার হয় টোটাল শব্দ ব্যবহার হয় হলো 8টা। আমার এই কথাটাকে আপনার একটু খেয়াল করবেন। সাবজেক্ট হলো 8টা, পার্ট অফ স্পিচ 8টা, ভার্বের ব্যবহার 8টা। তাহলে ইংরেজিতে 8 ফ্যাক্ট একটা ব্যাপার আছে। এই 8 ফ্যাক্টটাই আমি এই 3টা ক্লাসে বুঝাবো। আর কোনো ব্যক্তি সে জীবনেও ইংরেজি পড়ে নাই, পড়ার দরকারও নাই, যদি সেই 8 ফ্যাক্টটা বুঝতে পারে, সে আমরা ক্লাস মানে ধরেন 5 থেকে ধরলাম, 5 থেকে মাস্টার্স পর্যন্ত পড়ে আসছি, আমরা ইংরেজিতে কথা বলতে পারি না বা 8 ফ্যাক্ট জানি না, 8 ফ্যাক্ট জানি না। কিন্তু আমার 3টা ক্লাসে আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ আপনি বুঝবেন 8 ফ্যাক্টটা কি। আর 8 ফ্যাক্ট বুঝলেন মানেই আপনি ইংরেজিতে হরদম নয়, অনর্গল কথা বলবেন ইনশাআল্লাহ। এতে কোনোই আপনাকে বেগ পোয়াতে হবে না। আর আপনার মনে এখনো প্রশ্ন জাগতেছে যে আমি তো ইংরেজিতে কথা বলবো, নাইলে ঠিক আছে, কিন্তু আমি এত শব্দ পাবো কই? এটার সমাধান আমি একটা ক্লাসে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার মনে হবে যে আপনি সব শব্দ জানেন, এটার উপর একটা ক্লাস নেব। সুতরাং এটা নিয়ে আপনার ভাবার দরকার নাই যে আপনি এটা পারবেন কি পারবেন না, এটা সমস্যা ভাবার কোনো সুযোগ নেই। এখন আমি যে জিনিসটা আপনাকে কনফার্ম করলাম, যে একটা বাক্যের 4টা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন এবং কমপ্লিমেন্ট। এই 4টা অংশের সাবজেক্ট এবং অবজেক্ট সব সময় হয় নাউন হয়, নইলে প্রোনাউন হয়। আর এক্সটেনশন এবং কমপ্লিমেন্ট সব সময় নাউন হয়, অর্থাৎ নাম হয়। যেমন দেখেন এই বাক্যের এই পেডি, এই যে দ্য ফিল্ড কি একটা নাম না? তাহলে এটা নাউন। মর্নিং একটা নাম, সকালের সময়ের নাম। তাহলে দেখেন এই যে এক্সটেনশন হলো ফিল্ড, এটা নাউন, আবার মর্নিং এটা নাউন। আর নাউন আমরা কিভাবে চিনবো? নাউনের আগে সবসময় দি বসবে, দেখেন এই যে ফার্মার্সটা নাউন, তার আগে দি বসছে। দা ফিল্ডটা নাউন, তার আগে দি বসছে। মর্নিংটা নাউন, তার আগে দি বসছে। তো এখন প্রশ্ন হলো যে মাদারের আগে দি বসে নাই, রাইসের আগে দি বসে নাই, রাইসও নাউন, মাদারও নাউন। এটা এখানে একটা কনফ্লিক্ট আছে। এটা আমার এই 3টা ক্লাস শেষ হলে আপনার এই কনফ্লিক্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আপনার এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, কমপ্লিমেন্ট এইগুলোই নাউন, প্রোনাউন এবং ভার্ব, অর্থাৎ 4টা শব্দের মানে ব্যবহারটা হলো সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন, কমপ্লিমেন্ট নাউন হয়, এবং সাবজেক্ট অবজেক্ট কোনো সময় প্রোনাউন হয়। তাহলে একটা বাক্যে 3টা পার্ট অফ স্পিচের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। একটা হলো নাউন, একটা হলো প্রোনাউন, আর একটা হলো ভার্ব। আমি যে আলোচনাটুকু করেছি
এই বিষয়টুকু আপনাদের ক্লিয়ার হয়েছে কি না? ক্লিয়ার। আচ্ছা, Yes, I'm clear. আমি আপনাদের সাথে আরো কিছু সময় থাকবো। এই যতটুক আলোচনা করেছি এইটুকু নিয়ে আমরা এখন প্র্যাকটিক্যালি ক্লাস হবে আমাদের। এই জন্য আমি রেকর্ডিংটা অফ করে নিলাম। এটা হলো আজকের ক্লাসের বেসিকটুকু আমি আপনাদেরকে আলোচনা করলাম। এবার আপনাদের প্রশ্ন নিব এবং আমাকে কনফার্ম হতে হবে যে আপনারা যদি আমার সাথে এখন কথা না বলেন তাহলে আমি নিশ্চিত হতে পারবো না যে আপনি বুঝেছেন কিনা। আর এটা না বুঝলে এই 8 ফ্যাক্ট আপনি বুঝতে পারবেন না। আর 8 ফ্যাক্ট না বুঝলে তার জন্য ইংরেজিটা সম্ভব নয়। তো আমি যতটুকু আলোচনা করেছি এর উপরে আপনারা একে একে আমার সাথে শেয়ার করেন। স্যার বুঝতে পারছি স্যার। Sir, extension or complement similar, is it right? আরেকবার একটু প্রশ্নটা করুন। এই extension or complement similar কি? জি, না সিমিলার না। কমপ্লিমেন্ট এক্সটেনশন একই জায়গায় বসে। আপনি ব্যাকরণগুলোতে, ইংরেজি গ্রামার বইগুলোতে অথবা অনেক টিচার এই এক্সটেনশন আর অবজেক্ট একই জিনিস বলতেছে, কিন্তু এক্সটেনশন আর অবজেক্ট একই জিনিস না। তার প্রমাণ আমি আপনাদেরকে একটু দেখায় দেই, তারপরে আসতেছি যে এক্সটেনশন আর কমপ্লিমেন্ট। হ্যাঁ, কাদের ভাইয়ের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করেন। এই যে আমার দ্বিতীয় নাম্বার উদাহরণ খেয়াল করেন, আপনি পেডিটাকে বাদ দিয়ে দেন, দিয়ে বাক্যটা পড়েন। যদি পড়েন এরকম হচ্ছে, দ্য ফার্মার্স কাট ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং। এবার আপনারা বলেন তো বাক্যটা কি হয়েছে? না, no. হয় নাই। কেন হয় নাই? এই বাক্যের অবজেক্ট নাই। আচ্ছা, পেডি বাদ দিয়ে, মানে পেডির আগ পর্যন্ত, অর্থাৎ আমি যদি এই ইন দ্য ফিল্ড আমি বাদ দিয়ে দিলাম, ধরেন এই পুরোটাই বাদ দিয়ে দিলাম, তাহলে কি বাক্যের অংশ, মানে বাক্যটা হয়েছে কিনা? দ্য ফার্মার্স কাট পেডি। জি স্যার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখেন পেডি হলো অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ হয় না, এক্সটেনশন ছাড়া বাক্যের অর্থ হয়। তাহলে এক্সটেনশন আর অবজেক্ট কি এক জিনিস হলো? না, কমপ্লিমেন্ট স্যার, কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমি ওইটাতে আসতেছি, আমি জাস্ট পার্ট বাই পার্ট আসতেছি। তাহলে যেমন পেডি এবং ইন দ্য ফিল্ড, এই দুইটা, একটা হলো অবজেক্ট আর একটা হলো এক্সটেনশন। কাদের ভাই আমি আপনার প্রশ্ন বুঝেছি, আমি ওটাতে আসতেছি। তাহলে অবজেক্ট ছাড়া বাক্য হয় না, কিন্তু এক্সটেনশন ছাড়া বাক্য হয়। এবার আসেন এক্সটেনশন অ্যান্ড কমপ্লিমেন্ট। দেখেন, এক্সটেনশন ছাড়াও বাক্য হয়, কমপ্লিমেন্ট ছাড়াও বাক্য হয়। এক্সটেনশনের অর্থ হলো অতিরিক্ত অংশ, যেটার আক্ষরিক অর্থ হলো অতিরিক্ত তথ্য প্রদান করা। আর কমপ্লিমেন্ট অর্থ আরো অতিরিক্ত তথ্য প্রদান করা। এই যে অলসো, আমি যদি বলতাম ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং, এই টোটালটাই মানে এক্সটেনশন, আপনি কিন্তু তাই বুঝতেন, তাই হয়ে যেত। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটার কাজ এক, কিন্তু নাম দুই, এবং অতিরিক্ত তথ্য প্রদান করা। এই ক্ষেত্রে কমপ্লিমেন্ট শব্দের মূল অর্থ হলো
ওই যে সাপ্লিমেন্টারি, কিন্তু এক্সটেনশনের মূল ইয়া কিন্তু ইয়া নয়, সাপ্লিমেন্টারি নয়। এই অর্থে ইংরেজির সমর্থক শব্দের দিকটা যদি আমরা বিবেচনা করি, তাহলে কমপ্লিমেন্ট অ্যান্ড এক্সটেনশন দুই শব্দ, কিন্তু দুইটার কাজ এক। কি কাজ? এখন মনে করেন আপনি চিটাগং যাবেন, আপনার বাসা যদি ধরেন আমি ধরে নিলাম গাজীপুর, চিটাগংয়ে আপনি এতে যাবেন, বিমানে যাবেন, আপনি গাজীপুর থেকে এয়ারপোর্টে যাবেন। এখন এয়ারপোর্টের থেকে কিন্তু আপনি বাস নিয়ে যেতে পারবেন না, আপনাকে বিমান নিয়েই যেতে হবে, বিমানেই যেতে হবে। এক্সটেনশনের কাজ হলো বাক্যটাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে দেওয়া, আর আরো অতিরিক্ত অর্থ প্রদান করতে হলে কমপ্লিমেন্ট দরকার। এখন স্বাভাবিক অর্থে কমপ্লিমেন্ট অ্যান্ড এক্সটেনশন প্রায় সেম, সামান্য একটু পার্থক্য আছে। কাদের ভাই? Yes, sir. Yes, sir. I realized about it. জি, আমি আরেকটু কোশ্চেন আশা করছি। জি, শামীম মাহমুদি ভাই বলেন। স্যার যে আপটা যে ইয়া দিলেন, অবজেক্টিভ দিলেন লাস্টে আর কি, যে এইগুলো কি স্যার প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ হবে না? যে হি আবার সি একটু। হি, হ্যাঁ, নিজের যে এইগুলোই আপটা, মূলত বাক্যে ব্যবহার হবে। এটা যদি আরেকটু স্যার সংক্ষিপ্ত একটু বলতেন আর কি স্যার, তার একটু ক্লিয়ার হইতাম। মানে এই নাউন প্রোনাউন গুলো। জি স্যার, জি। আচ্ছা, এখন আপনি যে কাজটা করবেন, আমি এখন বলবো, এই যে আপনাদের সাথে আলোচনা করার জন্যই ক্লাসটা কিন্তু ক্লোজ করিনি, আমি যতটুকু করাইছি আজকের জন্য এটাই যথেষ্ট। কারণ আমি যে 8 ফ্যাক্টটা 3টা ক্লাসের মধ্যে রেখে দিয়েছি, সমানে 3 ভাগ করে রেখেছি। তো যাই হোক, মানে আমি এই যে হি সি দে ইট, অর্থাৎ এই যে এখানে এই নেমের আগ পর্যন্ত এই কয়েকটা, এখানে আছে 2 4 6 7, এই 7টা হলো প্রোনাউন, আর এই নেমটা হলো নাউন। এই 7টা মূলত এই নামের পরিবর্তে বসে। আর আমরা ইংরেজি বইয়ে বা যত জায়গায় আমরা যে ইংরেজিগুলো ব্যবহার করব, সাবজেক্টের জায়গায় এবং অবজেক্টের জায়গায় এই 8টা শব্দই মাত্র বসবে। তো এখন প্রশ্ন হলো যে এই নাউনটাকে, আমাদের নাউনের আবার গঠন আছে, এই নাউনের গঠনটাও করাবো, নইলে বুঝতে পারবেন না। যে যেমন আমি বলতেছি যে মিস্টার রহিম আজকের জনসভায় ভাষণ দেবেন বা দিচ্ছেন। মিস্টার রহিম ইজ গিভিং হিজ স্পিচ টু দ্য মিটিং। এখানে মিস্টার রহিমটা হলো নাউন, খেয়াল করেন। আবার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, এই টোটালটা মিলে কিন্তু একটা নাউন। এই যে নাউনের গঠনটা, যে 3টা 4টা 5টা 6টা 7টা শব্দ মিলে নাউন হবে। অর্থাৎ আমি যেভাবে বললাম যে নাম, তাহলে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, তাহলে অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে এই জনসভায় বক্তৃতা দেবেন। অর্থাৎ যে বাক্যটা সম্পন্ন করে সে হলো সাবজেক্ট, আর সাবজেক্ট সবসময় নাউন হয়।
আর নাউনের পরিবর্তে যা বসে সেগুলো প্রোনাউন হয়, আর সেগুলো হলো হি, শি, দে, ইট, ইউ, আই, উই। শামীম মাহমুদি ভাই জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। না, আপনি ভালো বোঝেন নাই, আপনি রেকর্ডিংটা দেখবেন কিন্তু। আপনার ইনশাআল্লাহ স্যার। ইয়েসটা জোর পাই নাই ভাই, আপনি বুঝছেন? আপনার ইয়েসে একটু জোর কম ছিল। স্যার মোটামুটি রেকর্ডিংটা দেখলে প্র্যাকটিস করলে হ্যাঁ, রেকর্ডিংটা আপনি কয়েকবার করে দেখবেন, এবং আমি সবাইকে ইনশাআল্লাহ অনুরোধ ইনশাআল্লাহ করব আপনারা রেকর্ডিংটা বেশ কয়েকবার করে দেখবেন। দেখার পরে খালি বিষয়গুলো আপনি মাথায় ধরবেন। আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না যে আমি পারছি না, আমি পারবো না। আপনি পারবেন, আমি বলছি। শামীম মাহমুদের বাইরে ওখানে ব্যাং ডাকে না? স্যার বৃষ্টি হয়েছে তো স্যার। জি জি। তো আশরাফ ভাই কিছু বলবেন? আশরাফ ভাই আছেন? কুশ কুমার দা আছেন? জি স্যার। কিছু বলেন, আপনি ক্লাসটা বুঝেছেন কিনা, বা এটা কি আপনার কাছে কঠিন মনে হয়েছে কিনা, বা এটা আপনার পক্ষে সম্ভব কিনা? স্যার সম্ভব ঠিকই আছে, কিন্তু স্যার রেকর্ডিংটা না দেখলে আমি পুরোপুরিটা মাথায় নিতে পারছি না। হ্যাঁ, ব্যাপারটা হলো কি, আমি আপনাকে বলি, এই যে আপনাদের যে ঠিক আছে পারবো, রেকর্ডিং দেখবো, এটা আপনি এখনো এটাকে ইংরেজি ভাবতেছেন। আমি প্রথমেই স্যার বলছি আমরা আপনি ইংরেজি আপনি পড়ছি যেটা না, বললেন আমরা একটা ল্যাঙ্গুয়েজ পড়ছি। জি স্যার, লাইনটা যেটা বললেন স্যার। বুঝছেন কি, জি আমরা স্যার। কিন্তু ছোটকাল থেকে ইংরেজি একটা সাবজেক্ট হিসেবে পড়ে পড়ে আমরা ইংরেজিটাকে কঠিন করে ফেলেছি। আমরা ইংরেজি শিখছি না, আমরা জাস্ট জি একটা স্যার। ল্যাঙ্গুয়েজ শিখতেছি। এই ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা আমার মাতৃভাষা না, এবং আমরা ফরেনার হিসাবে অন্য একটা ভাষাকে রপ্ত করতে কিছু মানে তাদের কিছু বেসিক জিনিসটা আমাদের জানতে হবে। সেই বেসিক জিনিসটা আপনি ধরেন আগামী শনিবারের ক্লাস, মানে আপনি আর আগামী দিন পাবেন। এই শনিবারের ক্লাসে এই দুইটা মিলে ক্লাস, শনিবারের ক্লাসটা নেওয়ার পরে এই দুইটার মধ্যে আবার সম্পর্ক কি, সেটা আমি আবার এই যে আপনাদেরকে এই ক্লাস পরে দেখাবো। দেখানোর পরে তৃতীয় ক্লাস হওয়ার পরে আরেকটা ক্লাস নেব, কিন্তু ওটাকে ক্লাসের নাম দেব না যে এটা চতুর্থ ক্লাস বা পঞ্চম ক্লাস, ওটা হলো এক্সট্রা ক্লাস নেব। কারণ এই ফ্যাক্ট, অর্থাৎ এই যে আমার এই তিনটে ক্লাস না বুঝলে স্পোকেনে যাওয়ার সমস্যা হবে। এই জন্য আপনি একটা জিনিস, যেটা আমি গত 30 বছরে বা 35 বছরে আমি করতে পারি নাই, সেটা আমি 3 মাসে করবো ইনশাআল্লাহ। তাহলে আপনাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। ব্যাপারটা জি কি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে সামিমুল ভাইয়ের সাথে কথা বলেছি। সাইফুল ভাই কিছু বলবেন? কিছু বলেন। সাইফুল ভাই আছেন? জি স্যার, আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, শাকিল ভাই জি স্যার। ক্লাসটা বুঝেছেন? হ্যাঁ, সেতু আক্তার আপনার সাথে কথা বলবো একটু, এই শাকিল ভাইয়ের সাথে কথা সেরে আসছি। আলহামদুলিল্লাহ স্যার, শাকিল, আলহামদুলিল্লাহ। আপনি যেভাবে বুঝাইতেছেন এটা তো না বোঝার কিছু, মানে অবশ্যই বুঝতেই হবে। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আর আমি এর আগে, অনেক আগে, প্রায় 8-9 বছর আগে এক জায়গায় পড়ছিলাম অল্প কিছুদিন, কিন্তু আপনার মতো এইভাবে বোঝায় না স্যার। আপনি যেভাবে বুঝাইতেছেন এটা মানে খুব সহজে বোঝা যাইতেছে আর কি। ঠিক আছে, ভার্ব, যাক অবজেক্ট, আল্লাহ শুকরিয়া।
ঠিক আছে, তবে আলহামদুলিল্লাহ। আমার এই 3টা ক্লাস আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আপনাদের এখন স্পোকেন করাচ্ছি না এবং স্পোকেন করাবোও না। আমি আপনাদের একটা জাস্ট ভাষা শেখাবো। এটা একটা ভাষা, যেমন আমি বাংলা ভাষা যেমন শিখেছি, আমার মার কাছ থেকে শিখেছি, আমার বাবার কাছ থেকে শিখেছি, আমার পরিবেশের কাছ থেকে শিখেছি, আমার সোসাইটি থেকে শিখেছি। যেহেতু দেখেন অন্য ভাষার ক্ষেত্রে টোটাল এই কয়েকটার কোনো অংশ কিন্তু আমার কাছে নাই। আমার মা নাই, আমার বাবা নাই, আমার সোসাইটি নাই। কারণ এখানে আমাদের কেউই কিন্তু আমরা ইংরেজিতে অভ্যস্ত নই। আমার সমাজও আমার সাথে ইংরেজিতে কথা বলবে না, আমার বাবা মাও বলছে না, এবং আমার এই পরিবেশও নাই। সুতরাং আমাকে একটা ক্যাপাসিটি ইউজ করতে হবে, আর সেই ক্যাপাসিটিটাই এই আগামী 3টা ক্লাসে। এজন্য আপনারা এখনো যারা মনে করছেন যে আমি ইংরেজি পড়াচ্ছি, অ্যাকচুয়ালি আমি ইংরেজি পড়াচ্ছি না। একটা গল্প বলি, শুনবেন আপনারা? স্যার আমি জি স্যার, অসুস্থ, স্যার বলেন। বুঝতে পারি না। জি 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 স্যার, ভাই এখন আর ক্লাস নিব না, এখনই রাখবো। তাই একটা গল্প বলে রেখে দিব, তারপরে সেতুর সাথে একটা কথা বলি। জি জি, তাহলে সেতু আক্তার। আচ্ছা জি স্যার। ভাই ওমান থেকে ভাইয়ের নাম কি স্যার? জি, ও আচ্ছা, ওনার কি নাম? আপু একটু কথা বলুন, ওমান থেকে। ও আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, একটু বলেন যে এই ক্লাস যেটা নিয়েছি আপনি কি বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগামী ক্লাস যেহেতু আমাদের শনিবার, এই শনিবারের জি আগে আপনি কয়েকবার করে একটু রেকর্ডিংটা দেখবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। দেখলে এইটা যদি আপনার ক্লিয়ার হয়, পরবর্তী ক্লাসটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এবং 3য় ক্লাসটা ক্লিয়ার হলে ইংরেজি, আমি আবারও আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাচ্ছি, আমি আপনাদের আসলে কোনো মানে কোনো সাবজেক্ট পড়াচ্ছি না, ইংরেজি পড়াচ্ছি না বা পড়াবো না। আমি একটা ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে শেখাবো। এই ল্যাঙ্গুয়েজের আপনি এই কয়েকটা 8-10টা ক্লাসের মধ্যেই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে আমি একটা সূত্র ব্যবহার করব মাত্র। একটা সূত্র যদি আপনি মেইনটেইন করতে পারেন, একটা সূত্রের মাধ্যমেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এর জন্য জি, আপনাকে যে ইনশাআল্লাহ। কাজটা করতে হবে, আপনাকে একটু মানে প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাসটা একটু বারবার দেখতে হবে, পড়তে হবে, মানে শুনতে হবে। এরপরে আমি কিন্তু আপনাদের সাথে কেন পার্সোনালি কথা বলছি, আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং এ আছেন বা অনেকেই করছেন। আমি কিন্তু ক্লাস শেষে কখনোই এমনি বলি, ওভারঅল বলি যে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কিন্তু এটা আমি অভ্যাস করছি যে আমার ইংরেজি ক্লাসে ওয়াল হ্যাভ টু স্পিক, সবাই আমার সাথে কথা বলতে হবে। নইলে ইংরেজি শেখার পূর্ব শর্ত হলো কনভারসেশন, আপনাকে কথা বলতে হবে। আপনি কথা না বললে আপনি পারবেন না। সো আপনি মনে করেন লজ্জা করলে, শরম করলে আপনি এখান থেকে রেসে ছিটকে পড়বেন। তো আপনার একটু ক্লাসগুলো ভালো করে দেখবেন। ধন্যবাদ আপনাকে। জি, আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। আপনাকেও জি ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, এখন ওই যে সেতু আপু বাদ আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু বলুন, কি আপনি বুঝতে পেরেছেন বা ক্লাস জি কেমন স্যার, হয়েছে? আজকের ক্লাস প্রপারলি বোঝা গেছে। সামনের ক্লাসগুলো করে বোঝা যাবে যে কতটা কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে আর কি। তবে জি আজকের জি, ক্লাস মাশাআল্লাহ অনেক সুন্দর মতনই বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু কয়েকবার করে একটু দেখেন রেকর্ডিংটা, বুঝছেন? অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
জি জি আচ্ছা জি 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 আশরাফ ভাই আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরো ক্লাসে ছিলেন আপনি? জি স্যার ছিলাম। আচ্ছা, এবার ক্লাসটা কি বুঝেছেন আপনি? জি স্যার বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। আপনি আগামী শনিবারে যেহেতু আমাদের ক্লাস আছে, আমি ওইটা আরেকটু বর্ডলি আমি লিখে নিব যাতে আপনাদের আরো সুবিধা হয়। তো এই 3টা ক্লাস একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে একটু আয়ত্তে আনতেই হবে ভাইয়া। আয়ত্তে আনলে তবেই পরের স্টেপটা, আমি 3টা স্টেপে একটা ফর্মুলায় আমি আপনাদেরকে ইংরেজিটা মানে ইংরেজি নয়, একটা ল্যাঙ্গুয়েজ শেখাবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, 3টা স্টেপে একটা ফর্মুলায়। আমার ফর্মুলা একটাই হবে, আপনি একটা ফর্মুলা ব্যবহার করেই আপনি ইয়া করবেন। হাজার হাজার ফর্মুলা ব্যবহার করেই কিন্তু আমরা নিয়ম নিয়ম ধরে ধরে ইংরেজি শিখেই কিন্তু আমরা আসলে ইংরেজি কথা বলতে পারছি না। এজন্য আমি যেটা আপনাদেরকে আবারও আমি পুনর্ব্যক্ত করছি, 3টা মানে ফর্মুলা হলো একটা, আর 3টা স্টেপ। তার প্রথম স্টেপ হলো এই যে প্রথম আমরা এই যে আজ যে ক্লাসটা হচ্ছে আরো 2টা ক্লাস, আর তারপর একটা নেক্সট ক্লাস হবে, ওটা ক্লাস বেনামি ক্লাস। মনে করেন মোট মিলে আরো 3টা ক্লাস, এই 4টা মিলে হবে আমার একটা প্রথম স্টেপ। তারপরে হবে দ্বিতীয় স্টেপ, আর তৃতীয় স্টেপ একেবারে মানে এভরিবডি ক্যান স্পিক ইংলিশ অলওয়েজ, যদি আমার প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ সে বুঝে এবং প্র্যাকটিস করে ইনশাআল্লাহ। তো হ্যাঁ, সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। জি স্যার, বুঝছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার যে পদ্ধতিতে এত সুন্দর আমাকে লাগছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আর আপনি শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। আপনি যেভাবে করতেছেন, আমার মনে হয় না যে কেউ পারবে না এই শব্দটা মুখ দিয়ে বাইর করবে না। জি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ আপনারা পারবেন, সবাই পারবেন ইনশাআল্লাহ। তো স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।